অবরুদ্ধ নিশীথ তেজস্মিতা মর্তুজা পাঠে আমি শারমিন। সকাল ৯টায় হামজার ঘুম ভাঙল জয়ের গলা ভাঙা গানে। হিড়িক বেঁধে গেছে যেন গানের। সে কোনো সময় বিষণ্ণ থাকে না। সিচুয়েশন যেমনই হোক, অল টাইম চিল, এটা তার স্লোগান। ভেসে আসছে টুংটাং গিটারের সুর আর আধা ভাঙা গলায় তোলা সুর। মনে পড়ে বারবার সময়ের কারবার, রাস্তারা ফেরো আর হারিয়েছে আজ। চাওয়াদের শেষ নেই জানি, তবু পারি কই চড়ে বসে বারবার স্বপ্ন জাহাজ। চাইলে চলে যা যদি না থাকে উপায়, সুতোয় বাঁধা জীবন ছেড়ে পালাবি কোথায়। হাতের ব্যান্ডেজ নিয়েই সুর করে দিয়েছে টুংটাং গিটার বাজানো। নড়তে চড়তেই হামজার মুখ চোখ কুঁচকে উঠল গায়ের ব্যথায়। রিমি নেই। রাত থেকে মেয়েটা কথা বলছে না। গলা বাড়িয়ে ডাকলো, জয় জয়, এদিকে আয় জয়। জয় আওয়াজ দিল, জি সাহেব। রুমে ঢুকে বলল, চালু হয়ে গেছে তোমার ভাঙা রেডিও, ওটা থামাও তো, ঘ্যার ঘ্যার করছে। ধপ করে শুয়ে পড়ল বিছানার ওপর হামজার পাশে। হামজা জিজ্ঞেস করলো, আমার ডাক শুনতে ভাঙা রেডিওর মতো ঘ্যার ঘ্যারে লাগছে? এত ভালো লাগে না শুনতে। ওই ধরো। কুশন তুলে মুখের ওপর ছুড়ল হামজা। কিসের মতো লাগে তাইলে? সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে দাঁড়ালো জয়। বললে, চাকরি থাকবে না। চাকরি তোর এমনিতেও থাকবে না। আমি যদি তোর গানের গুণগান করি, তুই তো মেয়ে লোকের মতো হাত পা আছড়ে কাঁদতে লেগে যাবি। সেই হিসাবে আর হারুদ ফাটা মার্কা গলায় গান গাইবি না। বাড়ি থেকে পাছে লাথি মেরে বের করবো তোকে। জয় ভাব নিয়ে 3/4 প্যান্টের পকেটে হাত রেখে দাঁড়ালো। তোমার বাপের এই ঘুণ পোকা ধরা ভেংড়ি বাড়িতে আমি আছি, শুক্রিয়া আদায় করো। বিশাল কামাই করছিস থেকে, যা ভাগ। ও তুমি বুঝবা না ব্রো, মামির কাছে জিজ্ঞেস করো, সে বুঝিয়ে দিবে। আমি হলাম সোনার ডিম পাড়া রাজহাঁস। অকপটে খোঁচা মারা কথা বলে দাঁড়িয়ে রইল জয়। হামজাও হাই তুলে বলল, যা গিয়ে পড়তে বস। তার আগে ওখান থেকে আমার তোয়ালেটা দে। জয় চোখ ছোট করে তাকায়। কেন, তুমি উঠতে পারতেছো না? পরাণে কোনো জাঙ্গিয়া ডাঙ্গিয়া নাই নাকি? একলাপে বিছানা থেকে নামলো হামজা, দাঁত খিঁচল। এদিকে আয় শোয়ার। তোর জাঙ্গিয়া খুলে তোকে শহর ঘুরিয়ে আনবো আজ আমি। দৌড়ে ঘর ছাড়তে ছাড়তে জয় চেঁচায়, ছি ভাই, ছোট ভাইয়ের ইজ্জত মানে জাঙ্গিয়া নিয়ে টান পাড়াপাড়ি করতে বাদলো না তোমার? আমি ভার্জিন একটা সরল সহজ নিরীহ ছেলে ভাই। সব রেখে সোজা জাঙ্গিয়াতে হামলা, নাওজুবিল্লাহ। এই মুখ আর সমাজে দেখানোর যোগ্য রাখলে না আমার। হেসে ফেলল হামজা, হাতের কুশনটা সজোরে ছুঁড়ে মারল। গোসলে যাবার জন্য তোয়ালে ঘাড়ে নিয়ে রিমিকে ডাকলো কয়েকবার, জবাব এলো না। খানিক বাদে তরু এলো। কি হয়েছে বড় ভাই, কিছু দরকার? গম্ভীর চেহারায় মাথা দুলালো হামজা। তোর ভাবিকে দরকার। মুখ লুকিয়ে ফিক করে ঠোঁট চেপে হেসে ফেলল তরু। রিমি এলো, মুখ ভার। এসেই বিছানা গোটাতে শুরু করে রিমি। হামজা এগিয়ে গিয়ে পেছন থেকে জাপটে ধরল রিমিকে। কাঁধের ওপর থুতনি ঘষে বলল, কি হয়েছে ম্যাডামের? কথা না বলার ব্রত রেখেছেন নাকি? রিমি ছাড়ানোর চেষ্টা করলো হামজাকে। হামজা আরও শক্ত করে পেট চেপে ধরল। তার লোমশ বুকটা ঠেকলো রিমির পিঠে। দমল না রিমি। মুচড়ামুচড়ি করছে খুব। হামজা এবার রিমির হাত দুটো মুঠো করে চেপে ধরে নিজের দিকে ঘোরালো। হামজার বিশাল দেহী শরীরের তুলনায় নেহাত ছোটোখাটো অভিমানী মেয়েটা। হামজা কপট চিবিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? এমন করছো কেন? আমার দিকে তাকাও রিমি। তীক্ষ্ণ চোখে তাকিয়ে রিমি জবাবদিহি চাওয়ার মতো শক্ত মুখে বলে, মাঝার ভাইকে মেরেছেন আপনি? কেন? হামজা নরম হলো। ব্যান্ডেজ করা হাতটা শিথিল করে রিমির থুতনিতে বুলাতে বুলাতে বলল, তোমাকে বলেছি না আমার কাজ এবং পার্টির ব্যাপারে না ভাবতে। এসব বিষয় তোমার মাথায় রাখতে হবে না। এই নিয়ে রাগ করে আছো? ছ্যা, আমার দিকে তাকাও, এদিকে দেখো। থুতনি উঁচিয়ে ধরল হামজা। আপনার পার্টির ব্যাপার, এটা আপনার পার্টির ব্যাপার বলে মনে হয়? মাঝার আমার চাচাতো ভাই। হুট করে হামজা শক্ত হলো যেন, ঘাড় কাত করলো। আর আপনি কি অমানুষ স্বামী আমার, তাই তো? মাঝার ভাইকে ওভাবে কেন মেরেছেন জানোয়ারের মতো? আমার ক্ষতগুলো নজরে আসছে না তোমার? আপনার ক্ষত, সেটা মাঝারকে মারতে না গেলে তো হতো না।
ওকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। কতটা মারলে তা করতে হয়। কি মার মেরেছেন ওকে? মেরে ফেলতে চেয়েছিলেন? ও আপনাকে আগেই মেরেছে নাকি আপনার জানোয়ার মার্কা হাত থেকে নিজেকে রক্ষা করতে আপনাকে আঘাত করেছে? হামজা শাসিয়ে উঠল, চোখ লাল হয়ে উঠেছে তার। ওভাবে চিবিয়ে বলল, মাঝার জয়কে মেরেছে। তুমি বেশি কথা বলছো রিমি। একদম ঠিক বলেছেন নেতাবাবু, আজ একটুও কম কথা বলার ইচ্ছে নেই আমার। জয়কে মেরেছে বলে আপনি ওকে মেরে ফেলার মতো করে মারবেন? জীবিত কবর খুঁড়ে মাটি দিয়ে দেব, বুঝেছো তুমি? কেউ জয়ের গায়ে হাত লাগালে তার হাতটা গুঁড়ো করে ফেললে ভেঙে। চিবিয়ে উঠল হামজা। বাহ বাহ নেতাবাবু, জয়ের সামনে সবাই পর, আর আপনি আপনার শীতল স্বভাবের বিপরীতে এক পশুর সমান। কেউ আপনার কেউ না। আমাকেও চিনতে পারছেন না? জয় এতই আপন আপনার? তুমি তোমার নিজের কথা বলো রিমি। মাজাহারের হয়ে ওকালতি করছো, দরদ দেখাচ্ছ কেন? সে তোমার চাচাতো ভাই বলে? ওয়েল, তাহলে জয় আমার জান। এবার বোঝো, ওর শরীরের থেকে রক্ত ঝরলে আমার কোথায় ব্যথা লাগে। তোমার চাচাতো ভাইকে বলে দিও, দরকার পড়লে আমাকে যেন কুপিয়ে 4 ভাগ করে ফেলে। আমার ওপর রাগ থাকলে কিন্তু জয়ের গায়ে আঁচ লাগলে জীবন্ত পুড়িয়ে ফেলবো। রিমি অবাক হবার সাথে সাথে কেঁদেও ফেলল, গলা ও থুতনি ভেঙে এলো তার। তার মানে আপনার কাছে নিজের অথবা আমার কোনো মূল্য নেই? এগিয়ে এসে হামজার ব্যান্ডেজ করা কবজিতে হাত রাখলো আলতো করে। আপনার কিছু হলেও সমস্যা নেই, আমি তারপরে ভেসে বেড়াবো আপনাকে ছাড়া, তাতেও সমস্যা নেই আপনার। শুধু জয়ের কিছু হলে ব্যথা লাগে আপনার বুকে। অবুঝের মতো কথা বলো না। হামজা নরম হলো একটু। অবুঝের মতো তো এতদিন ছিলাম, আজ প্রথমবার বুঝলাম আমার জায়গাটা কোথায় আপনার জীবনে। আমি শুধুই একটা অপশন অথবা উদ্বাস্ত হয়ে রয়ে আছি আপনার কাছে। সামান্য এক জয়ের জায়গা নিতে পারিনি আপনার ভেতরে। আমায় রাগিও না রিমি, চেনোনি আমায়। একটা মানুষের ভেতরে সবার জন্য আলাদা আলাদা স্থান থাকে, জয়ের জন্য তেমনি আলাদা একটা বিশেষ স্থান আছে আমার ভেতরে। তার মানে এই নয় তোমাকে আমি ভালোবাসি না। ভালোবেসে বিয়ে করে এনেছিলাম। ভুলে বসেছ সব? এক চাচাতো ভাইয়ের খাতিরে তুমি আমার অবস্থান ভুলে যাচ্ছ মনে হয়। আপনিও তো জয়ের সামনে আমার অবস্থান ভুলে বসেছেন। শুরুটা কাল রাত থেকে তুমি করেছো। আমি যখন জখম হয়ে রুমে এলাম, তোমাকে ডেকেও বারান্দা থেকে রুমে আনতে পারিনি। শরীরে ব্যথা নিয়ে ওভাবেই কাতরাতে কাতরাতে শুয়ে পড়েছি। তারপর টের পেয়েছিলাম জয় উঠে এসে কম্বল টেনে দিয়ে ব্যথার ওষুধ খাইয়ে আবার একচোট ঝগড়া করে গিয়েছিল রুম থেকে। জয় আমার জীবনের বিশেষ কিছু, এটা অনস্বীকার্য সত্য। বিশেষ নয়, গোটাটাই ওর আপনি। না বুঝে কথা বলো না। জয় পুরো দুনিয়ার জন্য জঘন্য এক ব্যক্তিত্ব হয়ে উঠলেও সেই দিনও আমার কাছে এবং চিরদিনও আদরের। লোকের সাপেক্ষে না, আমার সাপেক্ষে বিচার করলে ওকে ভালোবাসা আমার জন্য জায়েজ। কেন? সে কি এমন মহান লোক? কোনোদিনও ওর শার্টটা খুলে পিঠের দিকে নজর দিও? এখনও দগদগে একটা ঘায়ের দাগ বয়ে নিয়ে বেড়াচ্ছে পিঠে। যখন তুমি এসেছিলে না আমার জীবনে, যখন নেতা হয়ে উঠিনি আমি, সেকালেও জয় নিজের শরীরে গুলি খেতে আমার সামনে এসে পিঠ পেতে দিয়েছিল। তখন আমি ছাত্রনেতাও হয়ে উঠিনি। ওর সেই পিঠ পেতে খাওয়া গুলি আজ আমায় বাঁচিয়ে না রাখলে তোমার ভালোবাসা অবধি পৌঁছাতাম না আমি। তার আগে আমার কিচ্ছা ফুরিয়ে যেত। আমার বুকের গুলি পিঠে খাওয়া ওই নষ্ট ছেলেটাকে এই হামজা পাটোয়ারি খুব ভালোবাসে। ও আমার ফুফাতো ভাই না, আমার জান। পরবর্তীতে তুমি ওর বিপক্ষে কোনো দিন কথা বলতে এসো না। আমি চাই না এ নিয়ে কোনো ভাগাভাগি হোক। আমার জীবনে জয়ের তুলনা শুধু জয়। ও আমার বিজয় জয়। রিমি কেন জানি ফুঁপিয়ে উঠল। হামজা দুটো শ্বাস নিয়ে রিমির একদম কাছে গিয়ে দাঁড়ালো। রাজনীতিবিদের বউ হতে গেলে বহু পারিপার্শ্বিক বুঝ আর ধৈর্য থাকতে হয়। আমি ভাবতাম তোমার তা আছে। আজ তা ভুল লাগছে। মাজাহার তোমার চাচাতো ভাই হওয়ার আগে আমার প্রতিপক্ষ। তার সঙ্গে ঝামেলা হলে তুমি তোমার স্বামী অথবা ভাই কার পক্ষে থাকবে সেটা তোমার বিষয়। কিন্তু আমি আমার গতিবিধি থেকে পিছপা হতে পারি না। রাজনীতিতে চলতে গেলে বহু সম্পর্ককে জবাই করে সামনে এগোতে হয়, এক পা করে। তাই করে এগিয়েছি, তুমি জানো না সেসব। তাহলে জয়কে জবাই করেননি কেন আজও? ওর সাথেকার সম্পর্কে কেউ জবাই করবেন কবে? কপাল জড়িয়ে ফেলল হামজা। খানিক পরে ধাতস্থ হয়ে জবাব দিল, ও কখনো আমার পথে বাধা হয়ে আসেনি। আর যদি আসে? কিছুক্ষণ রিমির জেদি মুখের দিকে চেয়ে থেকে হেসে ফেলল হামজা। তুমি দেখছি জয়কে নিজের সতীনের মতো হিংসা করো। একরোখা কণ্ঠে রিমি
বলল তার চেয়েও খারাপভাবে। আমার ওকে সহ্য হচ্ছে না, একটুও না। কেন? ওর কাছে গিয়ে আপনি ভাগ হয়ে গিয়েছেন আমার থেকে। আজ আমার সাথে চোখ রাঙিয়ে আমাকে শাসিয়ে কথা বলতে দ্বিধা করেননি। আর কিছু বললে গায়েও হাত তুলতেন। এবার হামজা একটু সপ্রতিভ হলো। কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে নরম সুরে নিজেকে উপস্থাপন করা সুরে বলল, এতটা নিচু আর কাপুরুষ আমি কখনোই হতে পারবো না যে কোনো নারী বিশেষ করে তোমার গায়ে হাত উঠবে। আর সবটাই ভুল ধারণা তোমার। অভিমানে জড়ানো কণ্ঠে বলল রিমি। তাই হোক, তবে এই ভুল নিয়েই বাঁচতে চাই। এতে ক্ষতিগ্রস্ত হবে তুমি। হামজা আজ বের হলো না। জয়কে কঠোর নিষেধাজ্ঞা দিল। সকাল 10টা অবধি ঘরে বসে থেকে দম আটকে গেল জয়ের। তরু এসে দুবার দেখে গেছে, ওষুধ দিয়ে গেছে সকালে। ছাদে গিয়ে বসলো। ছাদে দুটো বিভাজন। ছোট্ট এক টুকরো তরু চেয়ে নিয়ে ফুল গাছ লাগিয়েছে। বাকিটা ছাদটা জয়ের চিলেকোঠা, ছোট আম গাছ, কবুতরের খাঁচা। তরু এসেছিল কয়েকবার দেখতে। শরীর ভাঙা, রোদে বসে আছে। তরু বলল, গোসল করবেন না? পানি ভরেছি, পরে করব, থাক। পা মেলে বসে বইয়ের চোখ বুলালো। গিটারটা তুলে নিয়ে গান গাইলো। তো কখনো ঠান্ডা হয়ে পড়ে থাকা চায়ের কাপে চুমুক দিচ্ছে। তরু এসে জিজ্ঞেস করলো, শরীর খারাপ লাগছে? না, 19 শতকের মেয়ে লোকের মতো ঘরবন্দি জীবন কাটাচ্ছি। তো শরীর আর মন আবার লুঙ্গি ডান্স দেবে নাকি এই অবস্থায়? যা তো তুই, কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না মা। মেজাজ চটে যাচ্ছে যে কোনো কিছুতেই, যা। দুপুর 1:30টার দিকে এই শরীরেই বেরিয়ে পড়লো বাড়ি থেকে। সম্ভব না এভাবে ঘরে পড়ে থাকা। হামজা তখন ব্যথার ওষুধ খেয়ে ঘুমাচ্ছে নিজের রুমে। বেশ ভালো রোদ বেরিয়েছে দুদিন বাদে। আগের দুদিন সূর্যের তেজ কম ছিল। ক্লাস শেষে বিল্ডিং থেকে বের হয়ে শহীদ মিনারের সম্মুখে এসে দাঁড়ালো অন্তু। অন্তু? পেছনে ফিরে তাকালো অন্তু। প্যান্ট শার্টের ওপর সাদা রঙা বিশাল একটা শাল জড়ানো জয়ের শরীরে। উদ্ভট ব্যাপার, সাধারণত পরে লুঙ্গি। তাছাড়া কড়া রোদ বেরিয়েছে, তাতে চাদরের প্রয়োজন নেই। হিনায় চোখ নত করলো অন্তু। জয় সামনে এসে দাঁড়ালো। তোমার নাম কে রেখেছিল? আপনার কাছে প্রয়োজনীয় কোনো টপিক থাকে না, তাই না? অবশ্য যুক্তিযুক্ত বিষয় আপনার সাথে যায়ও না। তুমি শালি চটকানা খাবার, থাপড়ে তোমার মুখের নকশা বদলে দেই। তার আগে প্রশ্নের উত্তর দাও। অন্তু বিরক্ত গিলে চোখ বুজে বলল, আব্বু রেখেছে, এখন আমি যাই। জয়ের যেন শুনতে পেল না শেষের কথাটা। তোমার বাপ এই ভেটকি মার্কা নাম ছাড়া মুল্লুক ঘুরে আর কোনো নাম পায় নাই? অন্তু, আরমিন, কিসব বেউরা নামের বাহার। অন্তু নাক কুচকে তাকালো। বেউরা কি? তখন গিয়ে শুধরে দিয়ে আসতেন। তা তো আর দেননি। এখন সেই পুরনো পুঁথি গাওয়ার মানে হয় না। কোনো প্রয়োজন আছে আমার সঙ্গে? চমৎকার ভঙ্গিতে মাথা নাড়ল। আছে তো সুইটহার্ট। তোমার সাথে বহুত প্রয়োজন আছে আমার। তবে আপাতত কথা আছে তোমার সঙ্গে। আমার সঙ্গে কি কথা আছে আপনার? জয় পিছনের দলের উদ্দেশ্যে মুখ বেঁকিয়ে অসহায়ত্বের ভান করে বলল, উফ, কেউ বোঝা না একে। আমার সাথে তেজ না দেখাতে আমি ডিস্টার্ব হই খুব। অন্তত তাড়া দিল, জলদি বলুন, আমার কাজ আছে। জয় নাক টানল আবারও। গলার স্বর বসে গেছে। শুনতে আতিফ আসলামের মতো লাগছে কণ্ঠস্বর। রে, এত হুটোপাটা করলে তোমাকে দেখতে আরও বেশি গরম লাগছে সুইটার। সুইটার? কাজ ঝাঁকালো জয়। ইয়াপ, সুইটার। আমার সাপেক্ষে তুমি একখান সুইটার। আমি তো ভালো না, মাগার তোমার কাছে একটা সুন্দর মিষ্টি হৃদয় আছে, সুতরাং তুমি সুইট হার্ট অথবা মিষ্টি হৃদয়। অন্তত তাচ্ছিল্য হাসল। সেই সূত্রে অনুসারে তো আমি সকলের সুইট হার্ট। জয় হুট করে দাঁতে দাঁত পিষল। জানে মেরে ফেলবো, খালাস হয়ে যাবে একদম দুনিয়া থেকে। আমি বাদে তুমি আর যার যার সুইটহার্ট আমি ডেকেছি এই নামে, সুতরাং শুধু আমিই ডাকবো। নিজস্বতা দেখানোর এই ভঙ্গিমাটাও কেবলমাত্র জয়ের রসিকতারই অংশ। বুঝে অন্তু চুপ রইল। চলো কোথাও বসি। অন্তু হাসলো। আপনার মাথা নষ্ট সিনিয়র? ঘাড় নড়ে সম্মতি জানায় জয়। ঠুকছো সিস্টার? তা একটু আধটু অবশ্যই। তাই বলে তুমি খোঁটা দিতে পারো না আমায়। অন্তু সুন্দর করে হাসলো। নাটক শেষ হয়েছে আপনার? শো শেষ হলে এবার আমি যাই। জয় মারি দাঁতে জিব্বা ঠেকিয়ে হাসলো। নাটক ভালো লেগেছে তোমার? ভালো লাগলে আর একটু করি। খুব বাজে ছিল। জয় ঘাড় চুলকালো। শুনেছিলাম প্রেমে পড়লে মানুষের মেধা হারিয়ে যায়। আমারও নাটক কথা গুণ হারিয়ে গেছে তোমার প্রেমে পড়ে। উফ,
কি যে প্রেম প্রেম পাচ্ছে তোমায় দেখে, ইচ্ছে করতেছে দাঁত চোপড়ার স্ট্রাকচার বদলে দিই। এত প্রেম কেন তোমার মধ্যে, প্রেমের গোডাউন যেন। জয়ের নাটক দেখে অন্তর ঘৃণার উদ্রেক হওয়ার সাথে সাথে হাসিও পেল। একটা মানুষ কতটা খারাপ মানসিকতার হলে কাউকে জ্বালাতন করতে এমন বাজে পন্থা অবলম্বন করতে হয়। শহীদ মিনারের সিঁড়ির ওপর বসলো জয়। বসার সময় চাদর উঠে যাওয়ায় ক্ষত দেখা গেল। পৈশাচিক এক আনন্দ হলো অন্তর। আরমিন, হুম, চলো বিয়ে শাদি করে ফেলি। কত বয়স হয়ে গেল আমার, কতকাল একা ঘুমাবো অত বড় বিছানায়। অন্তু অতি ধৈর্যের সাথে হাসলো। ভাবনাটা ভালো, তবে সব ভাবনা বাস্তবায়িত করতে হবে কেন? ভাবনা বাস্তবায়িত না করলে চলে, কিন্তু চাহিদা সেটা পূরণ না করলে কি করে চলবে? ঠোঁট উল্টে সায় দিল অন্তু। যুক্তি আছে যুক্তিতে। এই সৌভাগ্য আমার কোন নেকির ফল যে আপনার চাহিদা হয়ে উঠেছি আমি? জয় বেশ উৎসাহিত কণ্ঠে বলল, এক্স্যাক্টলি। কোনো না কোনো নেকির কাজ তো করেছিলে জীবনে, এর জন্যই তো আমি তোমার প্রেমে মজে যাচ্ছি দিন দিন। কি জাদুটাই করলে শালি তুমি, মেরে ফেলো আমায়। কবির একটু নড়ে চড়ে উঠল এবার, কাশলো গলা খাকারি দিয়ে। জয় দ্রুত পিছে ফিরল। কি রে, তুই আবার অস্ত্র বের করেছিস নাকি? আরে শালা, প্রেমিকার প্রেমে মরা আর তোর মতো বয়লারের অস্ত্রের আঘাতে মরা এক না রে পাগলা। তার ওপর প্রেমিকার সামনে তোর হাতে জখম হয়ে মরলে মান ইজ্জত কিছু থাকবে? অন্তু জিজ্ঞেস করলো, আপনার জরুরি কথাটা বললেন না এখনো? আই লাভ ইউ। প্রেমে পড়ে যাও আমার। অন্তু হাসলো। এ জন্মে তো না, পরের জন্ম অবধি অপেক্ষা করতে বলছো? জি একদম, যেটার কোনো অস্তিত্ব নেই। তাহলে তো যা হওয়ার আর করার এই জন্মেই করতে হবে। এত খারাপ দিন আমার জীবনে কোনোদিনই আসবে না। অন্তুর শীতল ভাবটা কেমন ন্যাপথলিনের টুকরোর মতো বাষ্প হয়ে যেন করা হয়ে উঠছে কণ্ঠস্বর। জয় উঠে দাঁড়ালো। তোমার জীবনের এত ভালো দিন আমি রাখবো না যে তুমি আমায় ভালো না বেসে পার পাবে। চ্যালেঞ্জ করো না আমায়। আমি সিরিয়াস হয়ে গেলে খুব বাজেভাবে ফেঁসে যাবে। কথাটা দারুণ প্রভাবিত করলো অন্তুকে। কর্কশ গলায় বলে উঠল, ধরুন চ্যালেঞ্জ করলাম। এতটুকু দৃঢ়তা তো আমার এই আমিরও ওপর রাখি। আমি যে এমন কোনো দুর্বলতার অস্তিত্ব নেই এই জগতে যেটা আপনার মতো সভ্যতাহীন আদিম পশুকে ভালোবাসতে বাধ্য করতে পারে আমায়। যেখানে স্বয়ং মৃত্যুকে আমি চ্যালেঞ্জ করেছি, এর প্রেক্ষিতে মরণ স্বীকার করলাম আপনার কথার বিপরীতে। সতর্ক করার মতো করে শান্ত স্বরে বলল জয়, আরমিন, তোমার এসব কনফিডেন্স আমায় আবার সিরিয়াস না করে তোলে দেখো। অটল হলো অন্তুর কণ্ঠস্বর। আপনার এই কথাটাই আমার জিদের আগুনে কেরোসিনের দ্রব্য ঢালছে। খুব খারাপ ভাবে হারবে তুমি, খুব ভালোভাবে পিছু হটবেন আপনি। আমার মান মর্যাদা ও সম্মান ছাড়া আমার এই গোটা জীবনে দ্বিতীয় কোনো পিছুটান বা দুর্বলতা রাখিনি আমি। জয় আর কথা বলল না, চমৎকার মুচকি হাসল।